স্যার তুষার, আপনার কাছেও প্রথমে একটু ছোট্ট করে এটি বলবেন যে দুজনের কাছেই তো বক্তব্য শুনলাম, তাতে কাছাকাছি আবার কিছু জায়গায় ব্যতিক্রমে জায়গায় আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও আমরা শুনছি যে কিছুটা উন্নতি হয়েছে। আসলে সব মিলিয়ে নির্বাচনের পথে যে বাংলাদেশ, আপনি কোনো সংশয় দেখেন কিনা, সংকট আপাতত কাটছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা। নির্বাচন নিয়ে যেটা মির্জা গালিব সাহেব বলেছেন, আমি এটা একটু রিপিট করি। একটা সেকেন্ডের জন্য কখনোই অনিশ্চয়তা তৈরি হয় নাই, কিন্তু একটা অনিশ্চয়তা আছে এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা করার একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে যে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। কিন্তু মানুষের ভিতরে একটা শঙ্কা বা একটা জনমন, এটা কারণ হচ্ছে এটা নিয়ে যে মিডিয়া ডিসকোর্স এবং এটা নিয়ে যে আপনার যে আলোচনাগুলো হয়েছে, এইটার একটা অভিঘাত মানুষের মধ্যে পড়েছে। কিন্তু নির্বাচন নিয়ে একটা সেকেন্ডের জন্য কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। তাহলে রাজনৈতিক দলগুলো এই আলোচনাটা করেছে, হ্যাঁ, এই আলোচনাটা কেন করেছে সেটা আমি বলছি। কিন্তু এই আলোচনাটা করার কারণেই আপনার এই যেটা হয়েছে যে অনেক দলের চেয়েছে যে এই সরকার সংস্কার না করুক, তারা সংস্কার করবে এসে। ফলে যখনই আপনি সংস্কারের আলোচনাটা আগালেই বলা হয়েছে যে এটা নির্বাচনকে আসলে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। কিন্তু আমরা কিন্তু কনসিস্টেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশে নির্বাচন ছাড়া অন্য কোনো রোডম্যাপ নাই। নির্বাচনই হবে বাংলাদেশে, অন্য কোনো কিছু হবে না। আপনার নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় থাকতে চায় তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে, কোন ধরনের সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তার একটা হিসাব আমাদের আছে, সেই 80-র দশক থেকে আছে। এবং আমরা সর্বশেষ 1-11-ও দেখেছি এই ধরনের 1-11 মার্কা সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে, আমাদের তো চোখের সামনে এইসব অভিজ্ঞতা আছে। ফলে নির্বাচন নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা কিন্তু ছিল না। কিন্তু এটা আলোচনাটা এমনভাবে সামনে হাজির করা হয়েছে, আপনি দেখবেন যে টকশোর আলোচনাগুলো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং নির্বাচন নিয়ে শঙ্কা, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, নির্বাচন নিয়ে নীল নকশা, আপনি যদি শুধু শিরোনামগুলো দেখেন, এটাই এমন একটা ইমপ্রেশন তৈরি করেছে যে নির্বাচন আসলে বাংলাদেশ হচ্ছে না। ফলে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলতে বিধায় তো টকশো থেকে এরকম সাবজেক্ট দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে বলছি, আমি টকশোকে দোষ দিচ্ছি না, আমি বলছি এটা ছিল আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতির কারণেই আপনার সংস্কার নিয়ে আপনার মাঝখানে যে ডেডলক সেটা হয়েছে আর কি। সংস্কার করার এই সরকারের ম্যান্ডেট নাই, এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। কিন্তু এই সরকার তো পলিটিক্যাল কনসেনসাসের সরকার এবং জনগণের সমর্থন আছে এই সরকার, এমনকি আদালতের পর্যবেক্ষণ আছে যে এই সরকারের ক্যারেক্টারটা কি। তারা বলেছিল যে এটা 106 যেমন, এর পাশাপাশি এটা জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, এটা কিন্তু আদালতের মন্তব্য। ফলে নির্বাচন নিয়ে কখনো কোনো শঙ্কা ছিল না, এখনও নাই। এখন তো আরও অবভিয়াসলি নাই, কারণ আগামীকালকে মোস্ট প্রবাবলি তফসিল হয়ে যাচ্ছে। নির্বাচন হবে বাংলাদেশ অবশ্যই, কিন্তু এখন কথা হচ্ছে এটা কি ধরনের নির্বাচন হবে, এইটা নিয়ে আপনার এখন বেশি মনোযোগ দেওয়া দরকার। প্রধান উপদেষ্টা বলছে ইতিহাসের সেরা নির্বাচন, উনি অনেকগুলো মন্তব্য করেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচন, অনেকগুলো কথা বলেছে। এখন এটার আমাদের রেসপন্সটা হচ্ছে আপনি শ্রেষ্ঠ নির্বাচন দরকার নাই, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে যে উনি দেশ রক্ষা নির্বাচন করবেন, নির্বাচনকে আগে রক্ষা করতে হবে। নির্বাচনকে রক্ষা করতে হবে মানে হচ্ছে যে ধরনের সহিংসতার একটা আলামত টের পাওয়া যাচ্ছে বিভিন্ন আসনে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা তো বিএনপির বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাদের নিজস্ব অন্তর্কন্দল আছে, যেটা এখন প্রকাশ্য। পাশাপাশি যেখানে তারা জোট সঙ্গীকে দিচ্ছে বা দেবে বলে একটা ইঙ্গিত দিয়েছে, সেখানে তাদের উপর হামলা হচ্ছে। তানিয়া রবের আসনে হামলা হয়েছে, ফুয়াদ ভাইকে অপদস্থ করা হয়েছে। আমার আসনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, আমাদের ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তারপর আমাদের সভা সমাবেশে যারা আসে তাদেরকে টার্গেট করে করে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে। এরকম বিভিন্ন আসনে। আবার পাবনায় আপনি দেখেছেন যে মোটামুটি অস্ত্রের মহড়াই আমরা দেখলাম, যদিও সেটা জামায়াত ইসলামের দিকেই অভিযোগটা গেছে, যে পরবর্তীতে গোয়েন্দারাও একই রিপোর্ট দিয়েছে। ফলে একটা সহিংসতার আলামত টের পাওয়া যাচ্ছে। এইটা সরকার কিভাবে নির্বাচনে সহিংসতা হয়, এর আগেও হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারে দেখি নাই। আপনার মনে থাকবে গত 15-20 দিন আগে গোয়েন্দারা একটা রিপোর্ট দিয়েছিল ইসিকে, যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটার পরে ধরেন এটা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ নির্বাচনে 3 মাস আগে 67% ভোট কেন্দ্র, যদি 30% হতো, 25% হতো, এটা আমরা বুঝতাম যে ওকে বাংলাদেশের কনটেক্সট এটা। আচ্ছা, এই সহিংসতার এই জায়গা থেকে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, স্পেসিফিকলি প্রশ্ন আছে যে আজকে দুজন উপদেষ্টা যে পদত্যাগ করলো, সেই জায়গা থেকে আসলে তারা কোন দলে অংশ নেবে বা আপনাদের দলে আসবে কিনা, কোন আসন থেকে নির্বাচন করবে, আরও কিছু বিষয়। কিন্তু প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, অবশেষে তফসিল কাটছে সংকট, আর এই বিষয়ে আলোচনার জন্য ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, সারওয়ার তুষার স্টুডিওতে রয়েছেন এবং এছাড়া মির্জা গালিব রয়েছেন ভার্চুয়ালি যুক্ত। আমি সারওয়ার তুষার আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম সেটি আরেকটু বলি। সেটি হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে অবশেষে সেই 2 উপদেষ্টা পদত্যাগ করলেন এবং প্রেস সচিব জানালেন যে তাদের পদত্যাগ
রাষ্ট্রটি মানে কার্যকর হবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার সঙ্গে থেকেই, অর্থাৎ যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে বলাই যায় যে তারা সরে গেল। এখন যেটি মির্জা গালিবও বলছিলেন যে এখন এই সরকারটি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিবে, যেহেতু এখানে রাজনৈতিক কেউ আর ওইভাবে কোনো দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদিও তারা ছিল না, কিন্তু যেহেতু তাদের অনেক বন্ধুবান্ধব দলে ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা 10 এবং যদি ঢাকা 10 আসনের কথা বলি এবং একই সঙ্গে যদি রামগঞ্জ যেটি লক্ষ্মীপুরের, ঢাকা 10 আসিফ মাহমুদ নির্বাচন করার কথা আগেই বলেছিলেন এবং রামগঞ্জ থেকে আমরা শুনছিলাম নির্বাচন করার কথা শুনছিলাম মাহফুজের। তো তারা দুজন আজকে পদত্যাগ করলো এবং এনসিপি আজকে যে 125 আসনের প্রার্থী ঘোষণা করলো, এই দুটি আসন ফাঁকা রেখেছে এনসিপি। তো আমরা কি ধরে নিতে পারি যে এরা এনসিপিতেই যোগ দিচ্ছে এবং এই 2 আসন থেকেই তারা নির্বাচন করছে? হ্যাঁ, এটা বলার আগে ওই লাস্ট যেটুকু যে আলোচনাটা করছে একটু শেষ করি। সেটা হচ্ছে যে এখন ওই রিপোর্টটা যেটা ইসির কাছে গোয়েন্দারা দিয়েছিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, রিপোর্টে পরে 15-20 দিন কেটে গেছে। এখন আপনি কি 15-20 দিন পরে আজকে যদি আমরা আবার রিপোর্ট বা একটা জরিপ করি, তাহলে কি ওই ঝুঁকিপূর্ণের সংখ্যা কি কমলো পার্সেন্টেজ? সেরকম কোনো আলামত কিন্তু নাই, কারণ সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকলে, যেটা আপনি বলছিলেন যে জনগণের মধ্যে তো একটা কনফিউশন আছে, এটা কিন্তু মানুষকে সবসময় মানে একটা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে, যে একটা হানাহানি হবে, মারামারি হবে। হ্যাঁ, ফলে সরকারের কাজ হচ্ছে যে প্রার্থীদের মধ্যে কনফিডেন্স তৈরি করা এবং বিশেষত ভোটারদের মধ্যে কনফিডেন্স তৈরি করা। সেই কাজে এখনও সরকার যথেষ্ট পরিমাণ অগ্রগতি দেখাতে পারছে না। 2 উপদেষ্টার প্রসঙ্গ, যেভাবে তাদেরকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলা হয়, এই বিচারে এই সরকারে এখনও অনেক রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন। যেমন ধরেন অ্যাটর্নি জেনারেল, তিনি তো অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় নির্বাচন করার কথা বলেছেন এবং নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন নিয়মিত। ফলে তিনি কবে পদত্যাগ করবেন এটা আমরা জানতে চাইতে পারি। তফসিল তো কালকে হবে। হ্যাঁ, মানে আইনত বাধা না থাকলেও, আইনের ব্যাপারটা আমি এই মুহূর্তে জানি না, হয় আইনগত বাধা না থাকলেও একটা নৈতিকতার প্রশ্ন তো আছে যে আপনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বলেছেন যে আপনি নির্বাচন করবেন এবং কোন দল থেকে করবেন এটা মোটামুটি উনি বলেছেন, এবং আপনি নির্বাচনী প্রচারণায় একটা দলীয় বক্তব্য দিয়ে আসছেন। অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যেখানে তিনি কমপ্লিটলি দলীয় বক্তব্য দিচ্ছেন। ফলে আর বন্ধুবান্ধবের কথা যদি বলেন, এখানে বিএনপির সম্মানিত মহাসচিবের বন্ধুবান্ধব এই ক্যাবিনেটে এখন অন্তত 3 জন আছেন যারা ঘনিষ্ঠ বন্ধু, এবং তাদের মধ্যে একজন প্রকাশ্যে বলেছেন যে তিনি যখন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিচ্ছিলেন তখন তিনি লিস্ট চেয়েছেন বিএনপি মহাসচিবের কাছে। এটা নিয়ে কোনো কিন্তু আলোড়ন সৃষ্টি হয় নাই। তো যত দোষ নন্দ ঘোষের মতো যত দোষ আসিফ মাহমুদ ভুইয়ার হয়ে যায়। এখন আসিফ মাহমুদ আজকে যেটা 2 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার মধ্য দিয়ে যেটা পরিষ্কার হচ্ছে সেটা হলো তারা ইলেকশন করবেন। জি, আদারওয়াইজ তারা তো সরকারে থাকতেন। জি, আমরা অবশ্যই চাইবো যে তারা যেহেতু গণ অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, তারা আমাদের দলে আসবেন। আমরা তো 125টা আসনে মনোনয়ন দিয়েছি, পর্যায়ক্রমে আরও আসনে দেওয়া হবে, এবং তারা তো এখনও ডিক্লেয়ার করেন নাই, বলেন নাই। আমরা শুনেছি নানাভাবে, তারা কেউ ঢাকা 10 কিংবা মাহফুজের ক্ষেত্রে লক্ষ্মীপুর, এগুলো আমরা শুনেছি, কিন্তু তারা এখনও কিন্তু নিজেরা আনুষ্ঠানিকভাবে বলেন নাই যে আমি ঢাকার অমুক আসন থেকে করবো কিংবা লক্ষ্মীপুর অমুক আসন থেকে করবো। আমাদের এগুলো ফাঁকা রাখার পেছনে তাদের এটার আপনি বলতে পারেন সম্পর্ক আছে, আবার সম্পর্ক নাইও। এটা আমাদের নিজস্ব, যেমন বিএনপিরও এরকম কিন্তু হচ্ছিল যে যখন প্রথম দিকে আসনগুলো ফাঁকা ছিল, ফলে এটার সাথে সবাই ইকুয়েশন মিলাচ্ছিল যে এখানে এনসিপির অমুক অমুককে দেবে। এটা দেখতে মনে হয় আরো একটু সময় দিতে হবে, একটু সময় লাগবে।